নমস্কার। উইন্ট্রিলার গপ্প সপ্পতে আমার প্রত্যেক শ্রোতা বন্ধুকে আন্তরিক স্বাগত। আমি শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুকাল আপনাদের কাছে নতুন গল্প তুলে ধরতে পারিনি, তাই আজকে ফিরে এসেছি নতুন স্বাদের গল্প নিয়ে। গল্পের নাম হঠাৎ দেখা। যারা আমার নতুন শ্রোতা বন্ধু আমার এই চ্যানেলে গল্প শুনতে আসছেন, তাদের কাছে আন্তরিক অনুরোধ, আমার গল্পগুলি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে ছড়িয়ে দেবেন। আপনাদের পরিবার, আপনাদের আত্মীয় মহল, তাদের মধ্যেও ছড়িয়ে দেবেন। এবং যারা আমার পুরাতন শ্রোতা বন্ধু, যারা প্রতিনিয়ত আমাকে এইভাবে উৎসাহ দিয়ে থাকেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তাহলে আর দেরি না করে আজকের গল্পে চলে আসি। আজকের গল্প হঠাৎ দেখা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্প হঠাৎ দেখা। বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা সবে ছেড়েছে। আজকাল ট্রেন আর আগের মতো তেমন লেটে চলে না, জানে সৃজন। গেটে দাঁড়িয়ে সৃজন, কারোর জন্য নয়, এমনি। ছোটবেলা থেকে এটা ওর অভ্যাস। স্টেশন থেকে ট্রেন ছাড়লে বা একটা কোনো স্টেশনে ট্রেন না দাঁড়িয়ে প্ল্যাটফর্মকে অবজ্ঞা করে সেখানে অপেক্ষমান মানুষদেরকে বুড়ো আঙুল দেখিয়ে যখন কোনো মেইল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন ছুটে যায়, সেই ট্রেনে থাকলে সৃজন এসে গেটে দাঁড়ায়। অবহেলিত অপশ্রিয়মান স্টেশনের মানুষগুলো মুখ কাচু মাচু করে তাকিয়ে থাকে ট্রেনের দিকে। তাদের পাশে থাকা তল্পি তল্পা থেবড়ে পড়ে থাকে মাটিতে। বেশ লাগে দেখতে, নিজেকে কেমন যেন ভিআইপি ভিআইপি মনে হয়। হয়তো এটাই মানুষের অন্যকে অতিক্রম করে চলে যাবার একটা প্রাচীন প্রবৃত্তি বা প্রবণতা। আজ বয়সটা 30 হলেও সেই মজাটা পায় সৃজন। তাই আজও সিট ছেড়ে গেটে এসে দাঁড়িয়েছিল ও। তবে আজকে ওর মনটা ভালো নেই। ভালো নেই মানে একটা অপরাধ বোধ কেমন যেন কুড়ে কুড়ে খাচ্ছিল। বাবাকে মাকে অনেকবার মানা করেছিল, বলেছিল এসব করতে। একবার তো শিক্ষা হয়েছে। ফের বাবা মা একটা ট্রাই নিল, ফের গোল খেলো আর সৃজনকেও খাওয়ালো। এইটা একটা অপমানের শুল হয়ে বুকে কোথায় যেন বিঁধছে। সৃজন জানে দিল্লি ঘন্টা 23-24 জার্নি, মানে সকাল 7:30 নাগাদ দিল্লি সে পৌঁছে যাবে। সোজা অফিসে গিয়ে জয়েন করবে। কিন্তু কি বলবে অফিসে? ছুটি তো নিয়েছিল 7 দিনের, কিন্তু আজ পর্যন্ত এই পোড়া দেশে কেউ কি 7 দিনের ছুটি নিয়ে 4 দিনের দিন কাজে জয়েন করে? এমন কোনো মানুষকে তো অন্তত সৃজন চেনে না। এমন কর্মসংস্কৃতি এই দেশে চালু করার মতো কোনো সরকার তো আজ স্বাধীনতার এত বছর পরেও আসেনি। তাই কলিগরা প্রশ্ন করলে কি জবাব দেবে, সেসব কথা মনে মনে ভাসতে থাকে। অবশ্য কেউ জানে না সৃজন কেন ছুটি নিয়েছে, ও বলেনি। একবার যে কাজে ছুটি নিয়েছিল সেই কাজে পুনর্বার ছুটি নিতে নিজেকে হ্যাংলা হ্যাংলা লাগে। এই তো সেই ঘটনা এখনো 4টে বছরও যায়নি। একটা তিক্ত অভিজ্ঞতা থেকে বাবা মাকে বলেছিল সৃজন, তোমরা কেন আমার কথাটা বুঝছো না? বাবা বলেছেন, আরে আমরা কি কেউ কারুর কথা বুঝি নাকি?
আমরা শুধু নিজের কথা বুঝি, আমাদের স্বার্থেই তোকে নিয়ে চেষ্টা করে চলেছি। তোর দিদি তো ক্লাস 9-এ দুবার আর 11-এ দুবার ফেল করলো, তাই বলে কি সে নতুন করে পরীক্ষা দিতে বসেনি? গ্রাজুয়েট কি সে হয়নি? এটা সেটা নয়, এটা আলাদা ব্যাপার। আমার মন ভেঙে গেছে। দেখ, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে ব্যর্থতা স্পর্শ করেনি। সেটা কিন্তু অসম্মানের বিষয় নয়, কিন্তু যে ব্যর্থ হয়ে হেরে যায় তারই অসম্মান হয়। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ রে সিজু। আমাদের তো বয়স হয়েছে, আমরা যদি সুস্থ থাকতে থাকতে না ভাবি তবে তো আর কোনো অজুহাত দিতে পারেনি সৃজন। বাধ্য হয়ে রাজি হয়েছে দ্বিতীয়বারের জন্য, কিন্তু কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি? ফের একই নাটক। তাই বড় অপমান লাগছে। একেবারে কেউ জানে না তা তো নয়, বন্ধুদের না হয় বলেনি, কিন্তু আত্মীয় পরিজন তারা তো আগের বারেরও সাথে ছিল, এবারেও। বিশেষ করে ছোট বা বড় বোনদের সামনে তো মুখ দেখানোই যাবে না আর। এইসব ভাবছিল সৃজন আর পূর্বা এক্সপ্রেসের গেটে দাঁড়িয়েছিল। বাবা মা ফেরেনি, অনেকগুলো ফর্মালিটি তো তাদেরকেই সারতে হবে। সৃজন আর দেরি করেনি। একেবারে ভালো লাগছিল না আত্মীয় পরিপূরিত হয়ে কলকাতায় থাকতে, তার চেয়ে দিল্লি ভালো, ওখানে অন্তত মুক্ত লুকোনো যাবে। হঠাৎ ট্রেনের গেটের কাছে একটা আর্তনাদ, দাদা একটু ট্রেনে একটু রেলুন না, একটু হাতটা ধরুন না। ট্রেনটা বেশ গতি নিয়েছে, প্ল্যাটফর্ম ছাড়ি ছাড়ি অবস্থা, কিন্তু গেটের কাছে একটি মেয়ে ট্রেনের দরজার একটা হ্যান্ডেল ধরে ছুটছে, হাতে একটা সুটকেসের মতো ব্যাগ। ঘাড় ঘুরিয়ে তাকাতেই সৃজন বুঝলো যে এর পক্ষে না ট্রেনে ওঠা সম্ভব, না হ্যান্ডেল ছাড়া সম্ভব। ছাড়লেই পড়বে ধরাস করে, আর দাঁত মুখ ভেঙে যাবে। আর হ্যান্ডেল না ছাড়লে সোজা প্ল্যাটফর্ম গড়ে চাকার তলায় থেতলে যাবে। কি মাথায় এলো, সৃজন হাত বাড়িয়ে বলল, আগে ব্যাগটা দিন, কুইক। জীবনের তিক্ততম অভিজ্ঞতা। আজ সৃজন ভেবেছিল এই নারী জাতটাকে কোনোভাবে সাহায্য নয়, বেইমানের আর এক নাম নারী। কিন্তু মানুষ যেটা বিশ্বাস করে তার মন বা অনিচ্ছিত পেশি তেমনটাতে সবসময় সায় নাও দিতে পারে। তাই প্রায় যন্ত্রের মতো নিজের হাতটা কখন যেন বাড়িয়ে দিল সৃজন। মেয়েটা অসংকোচে ব্যাগটা সৃজনের হাতে ছেড়ে দিল। ব্যাগটা টেনে নিয়েই সৃজন টান মেরে ট্রেনের ভেতরে ফেলে দিল। তারপর কেমন করে আজও ভাবলে শিউরে ওঠেও, একটা হ্যাঁচকা টান মেরে মেয়েটাকে টেনে তুলে নিল কামরায়। মেয়েটাকে সম্পূর্ণ সুরক্ষিতভাবে তুলতে পারলো না বটে, কিন্তু মেয়েটাকে ট্রেন ধরিয়ে দেওয়া থেকে অনেক বড় কাজ যেটা হলো, মেয়েটা বেঁচে গেল প্রাণে। কামরার মধ্যে মেয়েটা তার ব্যাগের মতোই ছিটকে পড়েছে। পরনের শাড়িটা হাঁটু থেকে অনেকটা উপরে উঠে গিয়ে একেবারে উড়ুকে পর্যন্ত বেআব্রু করে দিয়েছে। সৃজন অন্যদিকে চোখ ঘোরালো, আবার নিজেই মেয়েটাকে সম্ভ্রান্ত পরিবারে দেখে উঠে দাঁড়াতে সাহায্যের জন্য দ্বিতীয়বার হাত বাড়িয়ে দিল। মৃদু আর্তনাদ করে মেয়েটা উঠে দাঁড়াতেই সৃজন বলল, আপনি কি পাগল? এভাবে ট্রেন ধরবেন? এটা তো রিজার্ভেশন কামরা, এখানে উঠতে এলেন কেন? আপনাকে তো নামিয়ে দেবে। ততক্ষণে সাহায্য না করলেও মেয়েটাকে লক্ষ্য করে নানা মানুষ নানা মন্তব্য করতে শুরু করে দিয়েছে। মেয়েটা সেদিকে কান না দিয়ে বলল, আমার টিকিট আছে। রাস্তায় জ্যামে ফেসে গিয়ে এই দুর্গতি। না পাচ্ছিলাম বাস থেকে নেমে হেঁটে আসতে, না বাসে বসে থাকতে। ফুলি কনফিউজড। অনেকটা সময় গড়িয়ে গেল। তাহলে যান, সিটে গিয়ে তো বসুন, একটু বিশ্রাম নিন। বুকটা নিশ্চয়ই ধকধক করছে। শেষ বাক্যটা বলেই নিজেকে শুধরে নিল সৃজন। সব শব্দ যে সবার সাথে সবার সামনে ব্যবহার করা যায় না,
তা জানলেও মেয়েটার সামনে কেমন করে যেন বোকার মতো বলে বসলো। সেটা ঢাকতে তাই আবার বলল, কাছে ফার্স্ট এইডের মতো কিছু আছে কি? মেয়েটা নেতিবাচক ঘাড় নাড়ল। যান, আমি দেখি কারোর কাছে পাই কিনা। এমন ভাবে বলল যেন ওটা ওরই দায়। মেয়েটা মুখ বেজার করে চলে গেল কোন দিকে ওর সিট আছে সেই দিকে। মনে মনে ভাবলো সৃজন, একটা পুণ্যকর্ম ওকে দিয়ে ভগবান করিয়ে নিলেন। এইসব হিরোইক দায়িত্ব ফাইত্ব নেয় না সৃজন, কাউকে ইমপ্রেস করতেও চায় না। তাই কিছুক্ষণ গেটে দাঁড়িয়ে নিজের ভেতরের উত্তেজনাটাকে কাটিয়ে নিয়ে নিজের সিটে বসতে গিয়ে দেখলো ওর সামনে যে সিটটা ফাঁকা ছিল, যেটা তার মালিক না আসুক এমনটাই চাইছিল ও, সেই সিটে কে যেন এসে দাঁড়িয়েছে। একজন মহিলা সেটি দখল করেছে। কেননা সৃজনের সিটটা যেদিকে পড়েছে সেটা জানলার হাওয়ায় পিঠ দিয়ে, মানে হাওয়া বর্জিত, আর যে সিটটাই মহিলাটি দখল করেছে সেটি হাওয়ার দিকে। তাই সে আপ্রাণ চাইছিল যে ওই সিটে যেন তার মালিক না আসে। মনে মনে মহিলাটিকে একবার অভিশাপ দিয়ে ভাবলো, কোথা দিয়ে উঠলো রে বাবা, হয়তো অন্য দিক দিয়ে উঠেছে, বা হয়তো কামরার অন্যদিকে আনাড়ির মতো সিট খুঁজছিল। মহিলাটি পেছন ফিরে দাঁড়িয়ে নিজের ব্যাগ থেকে কি যেন খুঁজে বের করছে। ব্যাগটা সৃজনের যেন কোথায় দেখা দেখা লাগলো। আস্তে বাতাস বর্জিত সিটে হতাশ হয়ে বসে পড়ে নিজের ব্যাগ থেকে বই বের করলো। রাস্তায় সময় কাটাতে হবে তো। আজকাল ছেলেমেয়েরা কেমন কানে ইয়ারফোন গুঁজে মাথা নাড়তে নাড়তে সময় কাটিয়ে দেয়, গান শোনে। সব মোবাইলেই 2 জিবি থেকে শুরু করে 8 জিবি পর্যন্ত মেমোরি কার্ড থাকে, তা থেকে গানে ঠাসা। এই অভ্যেসটা নেই সৃজনের। গান শোনার অভ্যেস নেই তা নয়, গানের পোকাও, কিন্তু রাস্তায় লোককে নিজের সঙ্গীত প্রিয়তা দেখাবার কোনো শখ নেই ওর। তাই কবিতার বই নিয়ে চলে ও। প্রিয় কবি জীবনানন্দ দাশ কিংবা নীরেন চক্রবর্তী। অফিস টুরে গেলেও এসবই সাথে যায়। একটু কালের মধ্যে কবিতায় ডুবে গেল সৃজন। খড়গপুরে গাড়ি ঢুকতেই একবার চোখ তুলে তাকালো, আর সামনে মূর্তিমতী উদ্ধৃতাকে আবিষ্কার করে একটু চমকেই গেল। মুখ থেকে অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে এলো, আপনি এই সিটে? বলেই মনে হলো, এটা বলাই বাহুল্য হলো, অনেকটা বাজারের শাকসবজি ভরা ব্যাগ হাতে কাউকে প্রশ্ন করা, কি বাজার হয়ে গেল? কিন্তু মেয়েটি তেমন কোন এক্সপ্রেশন মুখে প্রকাশ করলো না। বলল, আপনাকে যে একটা ধন্যবাদ জানাবো তার তো উপায় নেই, আপনি তো মুখে বই দিয়ে ডুবে আছেন সেই থেকে। না না, আপনি পিছন ঘুরে কি একটা করছিলেন হয়তো, তাই বুঝতে পারিনি। আবার নিজেই ভাবলো, যেন বুঝতে পারলে আকাশের চাঁদটা মহিলাকে পেড়ে এনে দিত, বা সেটা দিতে ও বাধ্য, তাই কথা বদলালো। তাছাড়া ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো একটা অলিখিত দায়িত্ব। মেয়েটি ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, মানুষ প্রতিশ্রুত আর লিখিত দায়িত্বই মানছে না, তাতে আবার অলিখিত দায়িত্ব। কিন্তু আপনি যে বললেন একটু ওষুধের জন্য দেখবেন, তার কি হলো? ওহো, একেবারে ভুলে মেরে দিয়েছি, দেখছি দেখছি। আক্ষেপে কপালে 3টে টোকা মেরে জিভ কেটে উঠতে যায় সৃজন। না না, লাগবে না। মেয়েটি সৃজনকে নিরস্ত করলো, জানালো, আমি পেয়েছি, ভুলে গেছিলাম, আমার কাছে কোয়াডিড্রামের একটা টিউব ছিল, লাগিয়েছি। জিজ্ঞাসু চোখে তাকায় সৃজন। কোয়াডিড্রামের টিউব? এটা কি ওষুধ? ভীষণ ভালো অয়েনমেন্ট, একটা কিনে রাখবেন, দেখবেন কাটায় ছেঁড়ায় দারুণ কাজ করে, মানে ম্যাজিক করে। তার মানে আমি অবশ্য এটা বলছি না যে আপনার আমার মতো কাটুক আর আপনি লাগান, আমি কিন্তু ইমান নই।
কমিশনে প্রশ্ন নেই। কি মনে হলো সৃজনের? ভাবলো একটু রসিকতা করে, খিচে যাওয়া মনটা সামলাতে হবে। আর যাত্রাপথে কি আর করে, একটু বকবক করে সময় কাটানো যাবে। ভুলেই গেল সৃজন একটু আগেই গোটা নারী জাতিকে নিয়ে কি সব ভাবছিল। সময় আর বয়স, এরা দুটিতে মানুষকে নিয়ে কি যে খেলা খেলে। তাই বলল, তার মানে আপনি বলতে চান ওষুধ বিষকে তোয়াক্কা না করে সোজা যেন ক্রিমেটোরিয়ামে পৌঁছে যায়, তাই তো? ক্রিমেটোরিয়াম সেটা কি? মানে বার্নিং ঘাট? এটাও বুঝলেন না? এবারে মেয়েটি লজ্জায় লাল হলো। শব্দটার অর্থ জানে না বলে, নাকি তার কথার এমন অর্থ করেছে বলে সেটা বোঝা গেল না। এইমাত্র সৃজন লক্ষ্য করলো মেয়েটি একটা সাদা সবুজে জংলা ছাপা সিনথেটিক শাড়ি পরেছে, সাদা রঙের ম্যাচিং ব্লাউজ, কিন্তু বয় কাট করা চুল, কেমন যেন শাড়ির সাথে বেমানান। জিন্স টিন্স পরলে চুলটা ম্যাচ করলেও শাড়ির সঙ্গে ম্যাচ করছে না। সবচেয়ে তাজ্জব হলো মেয়েটার চোখে চশমাটা। আজকাল যেসব চশমা মেয়েরা ব্যবহার করে তেমনটা নয়, কালো ফ্রেমের। এসব ফ্রেম তো উঠে গেছে। টোটাল ব্যাপারটা অগোছালো। কিন্তু এত করেও নিজের রূপটিকে যেন ঢেকে রাখতে পারছে না। তাকে দেখতে ভালো, ভালো মানে বেশ ভালো। কিন্তু যেটা সৃজনকে সবচেয়ে বিরক্ত করলো সেটা হলো মেয়েটাকে কোথায় যেন দেখেছে মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছে না। সৃজন জানে এমনটা মাঝে মাঝে কাউকে কাউকে দেখে হয়, এটা এক ধরনের ইলিউশন। কিন্তু এটাও কি তাহলে ইলিউশন? হ্যাঁ, তাই হবে। একে দেখবি কোথা থেকে? নো চান্স। এটা লক্ষ্য করলো সৃজন যে মেয়েটা বেশ লজ্জিত ওর কথায়। জিভ কেটে বলল, এমা ছিছি, আপনাদের মুখে না কিচ্ছু আটকায় না, যা খুশি বলে দেন। আমি কি তাই বললাম? আমি উইশ করলাম যেন আপনার কোনো রক্তপাত কখনো না ঘটে। আপনি এভাবে আমাকে সেভ করলেন, ফোনটা পাইয়ে দিলেন, আর আমি এসব ভাববো? উমা, জানেন না উপকারীকেই তো বাঘে খায়। নবকুমার মনে নেই? অত দূর কেন বলি, বিদ্যাসাগর শোনেননি তার গল্প? অমুক আমাকে শালা বলতেই পারে না, আমি তো তার কোনো উপকার করিনি। মেয়েটা নিজের মুখের সামনে মাছি তাড়ানোর মতো হাত মেরে সৃজনকে উড়িয়ে দিয়ে বলল, আপনি ওসব বিশ্বাস করেন? ওসব মানুষকে নিয়ে নানা গল্প ফাঁদে কেউ কেউ। তবে আপনার থেকে কিন্তু আজকে একটা ভালো ইংরেজি শব্দ জানতাম। সৃজন কানে হাত দিয়ে বলল, আমার থেকে ইংরেজি? খেপেছেন? আমাকে বলেছেন তো বলেছেন, আর কাউকে বলবেন না। আমি বলে আইগোজ মার্কা মানুষ। কেন? ওই যে ক্রিমেটোরিয়াম। আমি তো এতকাল বার্নিং ঘাটে জানতাম, জানালো মেয়েটা। তাহলে তো শোধবোধ। আমিও তো আপনার থেকে একটা দারুণ ওষুধের নাম জানলাম, কোয়াডিডাম। কামরায় কফি উঠেছে। একটা ছেলে এক হাতে একটা ঝোলানো টিনের ডাব্বা কি বালতি বানিয়ে তার মধ্যে স্টোভ আর তার উপরে একটা বিরাট কেটলি রেখেছে, তাতে জল মেশানো পাতলা দুধ, আর ডান হাতে একটা অ্যালুমিনিয়ামের বালতিতে প্লাস্টিক গেলাস, কফি আর চিনি। একটা অদ্ভুত শব্দে বলছে, কফি। মেয়েটা এক কাপ অর্ডার করলো, মিষ্টি করে বলল, ভাই একটু কড়া করে দিও কেমন? ছেলেটা গেলাসে দুধ ঢালছে। এমন সময় মেয়েটা সৃজনের চোখে চোখ রেখে ইশারায় চা খাবার ইঙ্গিত করে জানতে চাইলো ও এক কাপ নেবে কিনা। সৃজন কোনো কালে এমন ইশারায় কথা বুঝতে পারে না, তার উপরে আবার মেয়েদের ইশারা। উরে বাপস, জীবনে এই প্রথম কোনো মেয়ের এত ঘনত্বে বসে কথা বলছে সৃজন। ও মহিলা সান্নিধ্যে মোটেই সপ্রতিভ নয় কোনো কালে, তার উপর আবার ইঙ্গিত। ওর বন্ধুদের 4-5টা রোম্যান্স ছিল, তাদের একাধিক প্রেম হয়েছে, ভেঙেছে, আবার হয়েছে। প্রথম প্রথম তাদেরকে প্রেম ভেঙে যেতে মনে মনে ভেঙে পড়তে দেখেছে,
পরে দেখেছে সেটা তাদের কাছে জল ভাত হয়ে গিয়েছে। কিন্তু ওকে বন্ধুরা চিরকাল রেজি বলেই ডাকত। সৃজন জানে যে ও শুধু ভেজ বা নিরামিষাশী জীবনই নয়, একেবারে গ্যাস্ট্রিক রোগীর মতো আলুনি মশলাহীন নিস্তেল জীবন। মেয়েদের সাথে কথা বলাটা যে একটা সময় শিল্প হয়ে ওঠে বয়োবৃদ্ধি প্রাপ্তির সাথে সাথে, সেটা ওর শেখা হয়নি বা দেখে দেখেও অধিগত হয়নি। সর্বদা মনে হয়েছে যে মেয়েদের সাথে যে কথা বলা মানে নিজেকে খেলো করে দেওয়া। তাছাড়া বিগত দুটো ঘটনার অভিজ্ঞতা এই বিষয়ে ওকে আরো তিক্ত করে দিয়েছে। যোগ, বিয়োগ, গুণ আর ভাগ দিয়ে গোটা অঙ্কশাস্ত্রটা গঠিত হলেও যে সব অঙ্কের ধারা বা চরিত্র একই হয় না, সেটা ওর জানা হয়নি। কিন্তু আজকে এই মেয়েটার সামনে নিজেকে তো তেমনটা মনে হচ্ছে না। অনেকটা সহজ লাগছে, হালকা লাগছে, যেন কোনো অসুবিধাই হচ্ছে না, যেন মুখোশটা খসে পড়ছে, যেন সৃজনের আসল মুখটা বেরিয়ে আসছে। মেয়েটা যেন কত কালের চেনা জানা। কেন এমনটা যে হচ্ছে কে জানে? সেটা কি ও মেয়েটাকে বাঁচিয়েছে বলে? হতেও পারে। কাউকে বাঁচালে এমনটা অধিকার বোধ জন্মায়, জানে সৃজন, কবিতায় পড়েছে। মেয়েটিকে এভাবে ইশারা করতে দেখে কেমন যেন মুগ্ধ মোহিত হয়ে যাওয়া একটা ভাব অনুভব করে সৃজন। একই মেয়েটা সুন্দরী, তার উপর ইশারা। ভাবে একেই বোধহয় বলে মেয়েদের মোহিনী মায়া। ভীষণ সুন্দর লাগে এই ইশারাটা। উত্তর দেয় না সৃজন, দিতে ইচ্ছে করে না। একটা আবেশ যেন ওকে আচ্ছন্ন করে রাখে। বোকার মতো তাকিয়েই থাকে। সহসা মনে মনে ভাবে, সৃজন না, আর নয়, মেয়েটাকে বেশি প্রশ্রয় দিয়ে ফেলছো। কিন্তু এটাও বোঝে সৃজন যে ও নিজেকেই বেশি প্রশ্রয় দিয়ে ফেলছে। মেয়েটিকে শুধু নয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। নারী মোহিনী থেকে নিজেকেও বাঁচাতে হবে। এই অশুভ শক্তির কাছে আত্মসমর্পণ কোনো কাজের কথা নয়। তাই নিজের মাথাটাকে ডাইনে আর বায়ে নেড়ে না জানিয়ে দেয়। এমনটা করে বলতেও চায়নি, মুখ দিয়েই বলতে চেয়েছে, কিন্তু এমনটা হয়ে গেল। আর এমনটা করে আরো ফাঁসলো সৃজন। কথা বলল মেয়েটা, কেন, আপনি কফি খান না বুঝি? না, ঠিক তা নয়, আমি খাওয়ালে খাবেন না, এই তো, পাছে আমি ঋণ পরিশোধ করে ফেলি, কি তাই তো? যে কারণে প্রত্যাখ্যান করছিল সৃজন, সেটা খুলে দেওয়ার চেয়ে এটাই মেনে নিলে নিরাপদ মনে হলো, তাই চুপ করে রইল। মেয়েটা আর এক কাপের অর্ডার দিয়ে বলল, কেন, মেয়েদের কি কোনো সেন্স অফ শিভালরি থাকতে নেই নাকি? আপনার কাছে আমার ঋণ কোনোভাবেই কোনো দিন পরিশোধ হতে পারে না। সে চেষ্টা আমি করব না, এতটা মূর্খ আমি নই। পরাজিত হলো সৃজন। ভাবলো, এভাবে হেরে গিয়ে এমন ভালো লাগছে কেন? ততক্ষণ কফিওয়ালা আর এক কাপ দিয়ে দিয়েছে। সেটা মেয়েটা বাড়িয়ে দিল সৃজনের দিকে, আর ছেলেটাকে দাম দিয়ে বিদায় দিতে হলো। বাধ্য হয়ে কফিটা নিতে হলো সৃজনকে। জীবনে প্রথম কোনো মেয়ে কিছু খাওয়ালো ওকে। হেরে গিয়ে চুপ করে যেতে গিয়ে সৃজন আবার কবিতায় ডুব দেয়। বেলা 12:20 নাগাদ ট্রেন পৌঁছলো জোসিডিতে। সৃজন জীবনানন্দ রেখে এবারে হাতে নিয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অনেকক্ষণ মেয়েটার সাথে কোনো কথাবার্তা নেই, তাকাতাকিও নেই। মনে মনে ভাবলো, অনেক রঙ্গরসিকতা হয়েছে একটা অচেনা মেয়ের সাথে, এবারে লক্ষণ রেখা টানতে হবে। হঠাৎ দেখা বই তো নয়। মেয়েটি কোথায় যাবে, কোথায় নামবে, তার কিছুই তো জানে না ও। আজকেই হয়তো এটাই প্রথম আর এটাই শেষ দেখা। ফালতু কেন ঝামেলা কাঁধে নেবে?
তাই পড়ায় মন দিয়েছে সৃজন। হঠাৎ মেয়েটি বলল, আপনার খিদে পায়নি? বই থেকে মুখ তুলে সৃজন ছাড়া ছাড়া উত্তর দিল, পাইনি বলে কি করে, বেলা তো প্রায় 1টা বাজে। তাহলে তো খাবারের অর্ডার দিতে হবে। প্যান্ট্রি থেকে একবার এসে অর্ডার নিয়ে গেছে, আপনি তো বইয়ে মগ্ন, এখন আবার এসেছে। তাহলে বলুন কি খাবেন? কেন, আপনি কি ট্রিট দেবেন নাকি? আমি কি তাই বললাম? তবে আপনি ব্যঙ্গ না করলে দিতেও পারি। বলুন তো আগে। 2টো লাঞ্চের অর্ডার দিল সৃজন। প্যান্ট্রিকারের লোকটা জানালো যে ঘন্টা 2 লাগবে। তাই সৃজন উঠে গেল বাথরুমের দিকে। ফিরে এসে দেখলো যে ওর জীবনানন্দ নিয়ে মেয়েটি পড়ছে। সৃজন এসে বসতেই মেয়েটি বলল, বাড়ি, আপনি উঠে গেলেন, বাথরুমে চলে গেলেন, অথচ আমাকে তো বলে গেলেন না যে আপনার ব্যাগটা দেখতে হবে। কেন? আপনি যে বললেন মেয়েদের সেন্স অফ শিভালরি আছে, তাই টেস্ট করলাম। হ্যাঁ, আমি যদি শিভালরিটা একটু বেশি দেখিয়ে ট্রেন থেকে নিঃশব্দে নেমে যেতাম? পারতেন না। ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে এটুয়াতে, প্রায় 2.5 ঘন্টা রান। তার আগে নামবেন কোথায়? তাছাড়া অন্যের ব্যাগ নিয়ে যে চুপচাপ নেমে যেতে পারে, তারা অন্তত ট্রেনে আপনার মতো বিপদে পড়ে না। এটা 100 বার সত্যি, কিন্তু আপনার গায়ে শক্তি আছে বলতে হবে। যা একটা হ্যাঁচকা মেরেছিলেন, বাবা! আমার মতো ভারী শরীরটাকে এভাবে টান মেরে টেনে তোলা যে সে কম্য নয়। কখন যেন সৃজন আবার ভুলে যায় যে তাকে আত্মনিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু কথায় কথা বাড়ে, তাই মেয়েটার কথায় মায়ায় হারিয়ে যায় সৃজন। বলে ওঠে, শক্তি নয় ম্যাডাম, তা না তো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হতো যে আপনি ট্রেনের তলায় তলিয়ে গেলেন। আমার আবার ব্লাড ফোবিয়া আছে কিনা। মেয়েটা রসিকতা করলো, বাবা বাবা, কি বীর পুরুষ। আবার কিছুক্ষণ দুজনে চুপচাপ। হঠাৎ মেয়েটা বলে উঠল, আপনি যে বইটা মুখে রেখে সারা জার্নিটা বসে থাকছেন, আমি তো বোর ফিল করছি। একটা কথা বলার মানুষ তো চাই নাকি? ও, তাহলে কি কথা বলতে বলতে যাবেন বলে ইচ্ছে করে কি ট্রেনে ওঠার সময় এমনটা করলেন? মেয়েটা আবার লজ্জিত হয়। আজকেই দুবার সৃজন একটা মেয়েকে এত কাছ থেকে লজ্জা পেতে দেখলো। বেশ লাগলো দেখতে, অনন্য অভিজ্ঞতা। কিন্তু যখন তখন সব ভালো তো লাগাতে নেই, সামাল দিতে পারা মুশকিল হয়। তাই মাঝে মাঝে ও চুপ করে যাচ্ছিল। মেয়েটাই বলল, আচ্ছা, আপনি খুব কবিতা পড়েন না? ইচ্ছে না করলেও সৃজন জানাতে বাধ্য হয়, হ্যাঁ তা পড়ি। আমি বাবা কবিতা বলতে স্কুলের পাঠ্য বই, ব্যাস। তবে আবৃত্তি শুনতে বেশ লাগে। অনেকেরই দুধের স্বাদ ঘোলে মেটাতে ভালো লাগে। সে কি, আপনি বুঝি আবৃত্তি শোনেন না? না, কারোর কণ্ঠের আবৃত্তি ভালো লাগে না আপনার? সৃজন উত্তর দেয়, কণ্ঠ বলে নয়, ওই চর্চাটাই ভালো লাগে না আমার। অথচ আপনি কবিতা পড়েন, তার জন্য ওই জন্যই তো ভালো লাগে না। কবিতা পড়ি বলেই। আসলে সব আর্ট না পারফর্মিং আর্ট নয়, তাতে আর্টির ক্ষতি হয়। বাবা, কি কঠিন কথা, একটু বুঝিয়ে দিন না। মেয়েটা বায়না করে। কথাটা বলেই একেবারে বাধ্য ছাত্রীর মতো গুছিয়ে বসলেন মেয়েটা। বাধ্য হয়ে যন্ত্রের মতো সৃজনকে বকবক করতে হলো। গভীর কথা বলে নিজেই ফেসে গেছে, তাই বলতেই হলো, দেখুন, একটা গীতি কবিতা সুরে ফেলে না গাইলে কিন্তু তা মৃত থাকে, মানে তা প্রাণ পায় না। গীতি কবিতা তো শুধু পাঠের বিষয় নয়। যেমন একটা নাটক, ধরুন বিখ্যাত নাটক ম্যাকবেথ, এটা কিন্তু পাঠ করে আপনি তত মজা পাবেন না, কিন্তু মঞ্চে যেই সেটা অভিনীত হবে অমনি তার প্রাণ প্রতিষ্ঠা হবে। কিন্তু কবিতা পারফর্মিং আর্ট নয়, এটা নিবিষ্ট মনে পাঠের বিষয়। তবেই এর নানা রূপ, রস, গন্ধ এসে ধরা দেবে।
একে আবৃত্তি করা মানে সর্বনাশ করা। কবিতার অনেক কথা ওরাল স্পিচের যোগ্যই নয়। তা মনের গভীরে থাকা ভাব, নীরব ভাষা। মেয়েটা গালে হাত দিয়ে ফেলে। বাবা, বেশ কঠিন ব্যাপার তো। অবশ্য এটা আমার ব্যক্তিগত মত, আপনার সাথে নাও মিলতে পারে, আপনি নাও মানতে পারেন। না না, আমার কেমন যেন বলছে, মনে হচ্ছে আপনি ঠিক বলছেন, আমার মন বলছে। আচ্ছা, এই যে কবিরা কবিতা লেখেন, তা আপনি বিশ্বাস করেন? মানে এসব কথা ঠিকঠাক মনে হয়? অর্থাৎ এই যে আপনি বাথরুমে গেলেন, আপনাকে না জিজ্ঞেস করেই আপনার বইটা নিয়ে পাতা উল্টাচ্ছিলাম, দেখলাম জীবনানন্দ দাশের কবিতা আবার বছর কুড়ি পরে। লিখছেন, আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যায় কাক ঘরে ফেরে। এসব পড়ছিলাম, কবিতার ছত্রটা আওড়েই মেয়েটা বলল। দেখলেন কেমন কটা লাইন মুখস্থ বললাম। আমি তো কবিতা পড়ি না বলুন, কিন্তু না দেখে বললাম তো। কিন্তু এই যে ওরা লিখেছেন, এসব কি সত্যি হয়? একটা পুরুষের সাথে একটা নারীর এই কবিতার মতো সম্বন্ধ সৃষ্টি হয়? বছর কুড়ি পরে দেখা হলে এমনটাই মনে হয়? এসব কি বাস্তব? বলতে বলতে মেয়েটা তার শৌখিন রুমালে চোখের কোল মোছে। সৃজনের মনে হয় মেয়েটা অশ্রু মুছল। ও জানায়, বাস্তব না হলে কবি লিখবেনই বা কেমন করে? সেই ছত্রটা আপনার মস্তিষ্কে গেঁথেই বা যাবে কেন? এইটুকু বলে এবার আন্দাজে বলল, আর সবচেয়ে বড় কথা, আপনার চোখে জল আসবে কেন? কিন্তু কবিতার সবটাই তো বাস্তব নয়। কিন্তু কবিতার যে থট, তা তো বাস্তব। থিম, তা তো বাস্তব। কেন আপনার বিশ্বাস হয় না? হয় না, কিন্তু আপনার মুখে শুনে বিশ্বাস করতে ইচ্ছে হয়। আপনি বোধহয় কোথাও হাফ সোলটোল খেয়েছেন। দেখুন ম্যাডাম, এই বিশ্বজগতে প্রেম আছে, ভালোবাসা আছে, এসব কি আপনি মনে করেন না? না, করি না। এসব কিচ্ছু নেই, আমি দেখেছি। প্রেম একটা ফালতু ফুপিয়ে ফাঁপিয়ে তোলা ব্যাপার, একটা ফোলানো ফাঁপানো ফানুস। এটাকে মানুষ কটা দিন উড়িয়ে আনন্দ করে, ফুর্তি করে, তারপর যেটা ফেটে যায়, ভেতরে পোড়া বায়বীয় প্রেমটা ফুস করে ভ্যানিশড হয়ে যায়। বাধা দেয় সৃজন। প্লিজ, এমন করে ভাববেন না। আপনি আপনার জীবনে কি দেখেছেন আমি জানি না, হয়তো আপনি যেটা দেখেছেন সেটাও বাস্তব, কিন্তু সেটা দিয়েই কি জীবনের সবটা বিচার করে নেবেন? এটা কি ঠিক? ভারতবর্ষের 120 কোটি মানুষের তো 120 কোটি বিচিত্র মানসিকতা, পৃথক পৃথক সাইকোলজি। আপনি তাদের সবাইকে জানেন না? এটা তো অঙ্ক নয় ম্যাডাম। কথা কথা বলে ভাবতে থাকে সৃজন, এসব জানলো কবেও? এমনটা তো এর আগে বলেনি কখনো। মেয়েটা কেমন যেন ভীষণ রকম গম্ভীর হয়ে গেছে। তারপর বাইরের দিকে মুখ করে মেয়েটাই বলতে থাকে, জানি না আপনি বলতে পারবেন কিনা, তবে আপনি তো অনেক কিছু জানেন। হয়তো আপনার চোখটা আমার থেকে অনেক বেশি দূর পর্যন্ত বিস্তৃত। অন্তত আপনাকে বিশ্বাসযোগ্য বলে মনে হয়, বেশ ডিপেন্ডেবল। তেমন না চেনা সত্ত্বেও, না জানা সত্ত্বেও, যদিও আপনি গল্প লেখেন না, তবু একটা গল্পের প্লট আপনাকে বলি। ধরুন একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে, কিন্তু মেয়েটার পলিটিক্যাল পাওয়ারফুল বাবা মেয়েটাকে জোর করে, হয়তো কোনো হিম পলিটিক্যাল ইন্টারেস্টে, অন্য একটি ছেলে, যে ছেলেটি ভিনদেশী, তার সাথে বিয়ে দেবে বলে বাধ্য করেছে। মেয়েটি পাত্রটির নামটুকু জেনেছে মাত্র, তার ছবিটাও দেখবার কোনো কারণ তার মনে আসেনি, কারণ সে তার প্রেমিককেই ভালোবাসে। এবং যে ছেলেটির ছবি আনা হয়েছে তাকে তো সে বিয়ে করছে না। ও বুঝে গিয়েছিল জোর করলে মেয়েটিকে এ বিয়ে করতেই হবে। তাই আপাতত কোনো বিপত্তি না ঘটিয়ে বিয়ের আগের দিন মেয়েটি
বাড়ি থেকে পালিয়ে চলে গেল তার প্রেমিকের কাছে। কিন্তু প্রেমিকটি মেয়েটির বাবার পলিটিক্যাল পাওয়ারের ভয়ে বা অন্য কোনো কারণে মেয়েটিকে এই বলে হটিয়ে দিল যে এভাবে বাড়ি থেকে পালিয়ে বিয়েতে তার আপত্তি আছে। এবার মেয়েটির চোখে অন্ধকার দেখে, কোথায় যাবে এবার? তখন মেয়েটি গোপনে তার এক বান্ধবীর বাড়িতে রাতটা কাটিয়ে বেরিয়ে পড়ল অজানার উজানে, বিদেশে লিভুইয়ে। আপনি কি মনে করেন এর পরেও মেয়েটি প্রেমে বিশ্বাস রাখবে? এইমাত্র সৃজনের মনে পড়ল ও দেখেছে খড়গপুরে কামরায় কয়েকটা আরপিএফ উঠেছিল। মেয়েটি তখন অদ্ভুত ভাবে পাশের লোকটা নিউজ পেপারটা নিয়ে মুখটা ঢেকে বসেছিল। তখনও বুঝতে পারিনি, আমলে দেয়নি। এবার সবটা খোলসা হলো। তাই একবার খোঁচা দিয়ে জানতে চাইলো কেসটা কি। বলল, প্রেমিকের আর মেয়েটির নাম বলবেন না নিশ্চয়ই? সেটা কি আর্জেন্ট? জেনারেলি কি বলা যায় না? না না, অবশ্যই আর্জেন্ট নয়, বলাও যায়, জেনারেল মন্তব্য করা যায়। আমি বলতে পারি যে মেয়েটি প্রেমে অবিশ্বাস আনলে ভুল করবে। মনে করুন একটি ছুরি, তাকে একটি মানুষ কত যত্নে আবিষ্কার করেছে, আর একজন তাকে যত্নে বানিয়েছে, ভালোর জন্যই তো। মানুষ তা তার কোন কাজে ব্যবহার করবে সেটা তো খুন করার জন্য বানানো হয়নি, মানুষের কাজে ব্যবহৃত হওয়ার জন্য তৈরি হয়েছে। ডাক্তার সেই ছুরি দিয়ে অপারেশন করে মানুষ বাঁচায়, আর দুর্বৃত্ত সেটা দিয়ে মানুষ মারে। তার মানে কি ছুরিটাই মন্দ? আপনি কি টিচার? মেয়েটা আচমকাই প্রশ্নে ঘাবড়ে যায় সৃজন। সামনে নিয়ে বলে, কেন এমনটা মনে হলো কেন? আপনি কিন্তু খুব ভালো ক্লাস নেন। মৃদু হেসে উত্তর দেয় সৃজন, আমি একজন কেমিস্ট, রাসায়নিক দ্রব্য নিয়ে আমার কাজ। আমি থাকি। কথা শেষ করতে পারেনি সৃজন। ফটাস করে মেয়েটা বলে, দিল্লি? কেমন করে জানলেন? বেমক্কাই প্রশ্নে মেয়েটি বোকা হয়ে যায়। কি উত্তর দেবে ভেবে পায় না। কথাটা তার তো মুখ ফসকে বেরিয়ে গেছে। সৃজনই তাকে যুক্তি দিল এবং মুক্তি দিল। বলল, বুঝেছি, আমার বইটাতে লেখা আছে, তাই না? মেয়েটি যেন ডুবতে ডুবতে ভেসে উঠল সৃজনের কথায়। স্বতঃস্ফূর্ত হয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ওখানেই তো পেলাম। ট্রেন ঢুকছে নিউ দিল্লিতে, সকাল 7:30 বাজে। এবার তো নামতে হবে, বিদায় নিতে হবে। মেয়েটা কোথায় যাবে কে জানে? জানারই বা কি দরকার? যাবে কোথাও একটা। বাড়ি থেকে যেমন পালাতে পেরেছে, যেতেও পারবে একটা কোথাও। মায়া বাড়িয়ে আর লাভ নেই। সৃজন তো চিনে গেছে মেয়েটাকে, শ্রেয়সী, যে ওর নিজেরই গল্পের সেই ব্যর্থ নায়িকা। থেকেই তো বিয়ে করতে সৃজন দিল্লি থেকে কলকাতায় এসেছিল। বিয়েটা হলো না, এখনো ফিরে যাচ্ছে। বাবা মা এখনো আসেনি, পরে আসবে। সৃজন তো জানে ওর বইতে শুধু ওর নামটা লেখা, দিল্লি কথাটা লেখা নেই। কি করে থাকবে? ও তো দিল্লির স্থায়ী বাসিন্দাই নয়, স্থানান্তরের চাকরি ওর। মানে আজ এই কোম্পানি ধরবে, কাল ওই কোম্পানি ছাড়বে। মেয়েটি ওর ছবি না দেখলেও সৃজন নামে আর কেমিস্ট চাকরিতে চিনে গেছে। তাই ওকে সৃজনের তখন থেকে কেমন চেনা চেনা লাগছিল। প্রথম থেকেই সৃজন এই বিষয়টায় চিন্তিত ছিল, কিন্তু আমল দেয়নি। যে ছবি সৃজনকে দেখানো হয়েছিল তাতে ওর বড় বড় চুল ছিল, কোনো চশমা ছিল না, পরনে কি ছিল মনে নেই। তাহলে মেয়েটা একটা ছদ্মবেশ ধরেছে। কি যোগাযোগ, কি অদ্ভুত!
পৃথিবীটা কত ছোট, এই ট্রেনে এইভাবে দেখা। নিয়তি তুমি কি রসিক। এসব নানা ছেঁড়া ছেঁড়া কথা মনে আসছে। বিয়ে সৃজন আর কোনোদিন করবে না। বছর চারেক আগে প্রথম বিয়েটা ভেঙেছে অনেকটা এমনি ভাবেই। মেয়েটার উপরে বাবা মা বিয়ের জন্য জোর খাটাতে মেয়েটি সৃজনকে ফোন করেছিল, বলেছিল, সৃজন বাবু, আপনি আমাকে বাঁচাতে পারেন। আমি অন্য একজনকে ভালোবাসি, আপনি আমাকে নিয়ে সুখী হবেন না, আপনি আমাকে রিফিউজ করুন প্লিজ। সৃজন বাঁচিয়েছিল তাকে, আর আজ শ্রেয়সীকে একেবারে প্রাণে বাঁচালো। মেয়েটিকে বেশ লেগেছে, কিন্তু না, তৃতীয় চান্স নেবে না সৃজন। সবার পেটে তো ঘি স্বচ্ছ হয় না। মেয়েটি যখন বলেনি সে চিনেছে সৃজনকে, তখন তাকে যে চেয়ে পরিচয় দেবার কোনো অর্থ হয় না। সব কথা তো বলতে নেই, বলা যায়ও না। হয়তো শ্রেয়সী ওই একই কথা ভাবছিল। নিউ দিল্লি স্টেশন, মিনি লাউড স্পিকারে ঘোষণা করা হলো। কুলিদের ছুটোছুটি, দোকানিদের হাঁকাহাঁকি, নানা মানুষের ব্যস্ততা, দলে দলে মানুষ গলগল করে স্টেশনে ঢুকছে। ট্রেন ধরবে তারা। কে কোথায় যাবে কে জানে, কে খবর রাখে। আবার দলে দলে মানুষ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে, বাড়ি বা কর্মস্থলে যাবে। সৃজন নামলো শ্রেয়সী। একে অপরের দিকে চেয়ে একটা দুর্বোধ্য মৃদু হাসি হেসে ভিড়ের মধ্যে মিশে গেল, একে অপরের থেকে একেবারে হারিয়ে গেল।